আচ্ছা, আমরা তাহলে এই ক্লাসটা শুরু করে দিই। আমাদের এখানে এই অঙ্কটা আপনাদেরকে করতে দিয়েছিলাম। তো এই অঙ্কটা আমরা একটু দেখি সমাধানটা কিভাবে হবে। প্রথমে আপনাকে বলে দিয়েছে, এটাও ক্যারেট কলেজের কোশ্চেন, বিগত ক্যারেট কলেজ পরীক্ষার কোশ্চেন এটাও। তো এখানে কি বলেছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক মানে হচ্ছে এখানে কোনো নেগেটিভ সংখ্যা মাইনাস -12 -13 এই ধরনের কোনো সংখ্যা আসতে হবে না, সব ধনাত্মক আসতে হবে। এটার অন্তর অন্তর মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগফল হচ্ছে কত, 40। এবং তাদের অনুপাত দেওয়া আছে কত, তাদের অনুপাত দেওয়া আছে 1:3। সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই ধরে সমীকরণ গঠন করে। তাহলে সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই ধরে সমীকরণ গঠন করতে হলে আমরা প্রথমে কি করব, ক ক নাম্বারটা আমরা ধরবো প্রথম সংখ্যা, ধরি প্রথম সংখ্যা দেওয়াই আছে, ধরার দরকার নাই, প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই। তাহলে এক্স অনুপাত ওয়াই সমান সমান 1:3 লেখা যায় না? তাহলে এক্স অনুপাত ওয়াই সমান 1:3 আসলে এবার আমরা অনুপাতের সমাধানের জন্য আমরা কি করি, এই দুটাকে ভগ্নাংশ আকারে লিখি, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 1/3। এখন যদি কোনাকুনি গুণ করি তখন ওয়াই আর এক গুণ করলে ওয়াই সমান থ্রাইস এক্স। ওয়াই সমান থ্রাইস এক্স, এটা হচ্ছে আমাদের সমীকরণ, এটা হচ্ছে কি আমাদের সমীকরণ। ঠিক আছে, এখানে দুইটা চলক আছে, ওয়াই এবং এক্স আছে, দুইটা চলক আছে, সমীকরণ একটা, তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াই কোনোটার মানই বের করতে পারবো, এটা ব্যবহার করে করতে হবে। এখন বলছে সংখ্যা দুটি নির্ণয় করতে। সংখ্যা দুটি নির্ণয় করার জন্য আমরা দেখতেছি ওয়াই ইকুয়ালস টু 3x আমরা পাচ্ছি। আবার দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর হচ্ছে 40। তাহলে খতে আমরা কি লিখতে পারি দেখেন তো, এখানে এক্স আর ওয়াই এর মধ্যে দেখেন তো কোনটা বড়, এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা বড়? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর অনুপাত হচ্ছে 3, তার মানে ওয়াই বড়। তাহলে যদি আমরা পার্থক্যের কথা বলি তখন হচ্ছে বড়টা থেকে ছোটটা, মানে ওয়াই থেকে এক্স টাকে বিয়োগ করলে আমরা পাবো কত, 40। এই পার্টটা কি সবাই বুঝছেন? ওয়াই থেকে যদি আমরা এক্স টাকে বিয়োগ করি তাহলে বিয়োগফল কত আসবে, 40, কারণ দুইটা সংখ্যার পার্থক্য অলরেডি আমাকে 40 বলে দিচ্ছে। এবং দুইটা সংখ্যার মধ্যে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এক্সটা হচ্ছে 1 এর জন্য, ওয়াইটা হচ্ছে 3 এর জন্য। এখান থেকে আমরা পেয়েছি ওয়াই ইকুয়াল টু 3x, মানে আমি বুঝতেছি ওয়াইটা বড় এক্স এর 3 গুণ, ওয়াইটা হচ্ছে এক্স এর 3 গুণ। তাহলে ওয়াই থেকে এক্স টাকে বিয়োগ করলে আমি 40 পাবো। এখন ওয়াই এর মান কত, ওয়াই এর মানটা তো আমরা অলরেডি দেখে বলছি ওয়াই ইকুয়াল টু 3x। তাহলে থ্রাইস এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 40 বা টুয়াইস এক্স ইকুয়াল টু 40। সুতরাং এক্স সমান সমান কত আসে, 40 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত, 20। তাহলে এক্স যদি 20 হয় তাহলে ওয়াই সমান কি আসবে, ওয়াই সমান থ্রাইস এক্স, 3 ইন্টু এক্স এর মান 20 ইজ ইকুয়াল টু 60। তাহলে দেখো, একটা এক্স এর মান হয়ে যাচ্ছে 20 আর ওয়াই এর মান হয়ে যাচ্ছে কত, 60। দুইটার অনুপাত দেখো 1:3 আসবে, দুইটাকে 20 দিয়ে ভাগ হয় 1:3। আর 60 থেকে 20 কে বিয়োগ করলে 40 আসতেছে, মিলতেছে? ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? এটা অন্যভাবে করা যায়, শুধুমাত্র তুমি হচ্ছে যে 1 আর 3 ধরে, একটা প্রথম সংখ্যা হচ্ছে এক্স, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3x। তাহলে 3x থেকে এক্স বিয়োগ করলে হচ্ছে 40। তাহলে 2x সমান সমান 40। সুতরাং এক্স সমান সমান 20। ওইভাবে অঙ্ক করা যায়, কিন্তু প্রশ্নে আমাকে বলেই দিছে একটাকে এক্স আর একটাকে ওয়াই ধরার জন্য, যেটা কারণে আমরা এই প্রসেসে করেছি। ঠিক আছে, মানহা বলেন। স্যার আবার বুঝাই দেন। দেখেন এখানে আমরা, আমাদেরকে এখানে দুইটা সংখ্যা দিছে, একটা হচ্ছে যে দুইটা সংখ্যার পার্থক্য দিয়ে দিছে 40, মানে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 40। আর তাদের অনুপাত 1:3। সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই ধরে সমীকরণ করা, তাহলে একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই, এক্স আর ওয়াই এর অনুপাত কত, 1:3। তাহলে এদের দুটোকে ভগ্নাংশে নিয়ে যাই, ভগ্নাংশে নিয়ে এবার আমরা কোনাগুনি গুণ করি। কোনাগুনি গুণ করলে ওয়াই আর এক গুণ করলে ওয়াই, এক্স আর 3 গুণ করলে 3x, তাহলে ওয়াই সমান 3x। এটা হচ্ছে আমার সমীকরণ, দুইটা সংখ্যার মধ্যে একটা আমি তুলনা পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু 3x। এটা হচ্ছে কি আমার সমীকরণ। এই অংশটা ক্লিয়ার হয়েছে মানা? জি স্যার। এবার তোমাকে খ নাম্বারে কি বলছে, সংখ্যা দুটি নির্ণয় করতে। তো সংখ্যা দুইটা কি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তো এক্স এর অনুপাত 1, ওয়াই এর অনুপাত 3। তো তুমি দেখে বলতে পারছো না কোন সংখ্যাটা বড়, এক্স বড় না ওয়াই বড়? বলো, এক্স বড় না ওয়াই বড়, মানহা? স্যার শোনা যাচ্ছে না। বললাম যে এই যে এক্স আর ওয়াই সংখ্যা দুইটার মধ্যে কোনটা বড়? ওয়াই। ওয়াই বড়। তাহলে আমরা কি করব,
দুইটার পার্থক্য যেহেতু 40, তাহলে ওয়াই থেকে এক্স টাকে বিয়োগ করলে আমি পাচ্ছি কত? 40। মানে ওয়াই সমান সমান আমরা প্রথম সংখ্যা বা প্রথম অঙ্কে পাইছি কি সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 3x পাইছি না? তাহলে ওয়াই এর জায়গায় আমি 3x বসাতে পারি। তাহলে জি ওয়াই এর জায়গায় 3x বসাইলে 3x বিয়োগ x সমান 40, ওইখান থেকে 2x সমান 40, তাহলে x এর মান 20 পেয়ে যাচ্ছে। x এর মান 20, তাহলে y এর মান কত? 3x, তাহলে 3 গুণ 20 সমান সমান 60। শেষ অঙ্ক। ব্যাপারটা বুঝাতে পারছি? জি স্যার। ওকে, এবার গ নাম্বার কি বল? আমার x এর মান চলে আসলো 20 আর y এর মান চলে আসলো 60। বুঝলে সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের একক মিটারে ধরে আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ পরিসীমা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। শেষ। দিয়ে দিবা, যা আসবে তাই। 1200, এটা যেহেতু মিটারে বলছে তাহলে এখানে আসবে বর্গ মিটার। আর এটা আসবে 80, 160। পরিসীমা সবসময় মিটারে আসবে। ক্লিয়ার? বুঝেন নাই এমন কেউ আছেন? অন্তর মানে স্যার পার্থক্য। স্যার একবার একটু বুঝিয়ে দিবেন। কোন অংশটা বুঝাই দিব স্যার? স্যার গ নাম্বারটা বুঝাইলেই হবে। তো গ নাম্বারটা আপনি বলেন, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো তুমি এখানে একটাকে দৈর্ঘ্য আর একটাকে প্রস্থ নয় না, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। শেষ। এরপর হিসাব করে ফেলবা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? নুসাইবা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এই দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিছি, আর কি বোঝানোর আছে এখানে? স্যার 160 মিটারটা কি এটার ফলাফল? তো এটি কি? এই 160 মিটার আমি সমান চিহ্ন দিয়ে ফলাফল লিখবো না তো কি লিখবো? নুসাইবা আমাকে বলো তো 160 কিভাবে আসছে? নুসাইবা। স্যার কথা শোনা যাচ্ছে না। আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। এই ইয়েস স্যার। আপনাদেরকে দুইটা কোশ্চেন করলে আপনারা বলতেছেন যে শুনতে পারতেছেন না কথা। নুসাইবা বলেন যে 160 মিটার এটা ক্যালকুলেশন করে কিভাবে আসছে? মানহা কোনো প্রবলেম আছে? না থাকলে হাত নামান। জারিফ, কি সমস্যা বলেন? স্যার এই অঙ্কে কি মানে ক নাম্বারে এক্স আর ওয়াই ধরে সমীকরণ গঠন করে আবার খ নাম্বারে নতুন করে 3x - x করে সমীকরণ গঠন করে করা যাবে? যাবে, সমস্যা নেই। নুসাইবা, ইয়েস স্যার। আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। বলেন এখানে 160টা কিভাবে আসছে? স্যার ভাগ করছেন। কি ভাগ করছি? কোনটাকে কোনটা দিয়ে ভাগ করছি? এখানে কোনো ভাগ চিহ্ন আছে? ভাগ কোনটাকে কোনটা দিয়ে করবো? স্যার এই পার্টটাই তো বুঝতেছি না, কত দিয়ে এটাকে ভাগ করছেন না কিছু আমি বুঝতেছি না। ভাগ কেন করব? এখানে কি এক্স কোনো কিছু আছে যে আমার এখানে সমীকরণ সমাধান করা লাগবে? 60 আর 20 যোগ করলে কত? 80। 80 কে 2 দিয়ে গুণ করলে কত আসে? 80 কে 2 দিয়ে গুণ করলে কত আসে? 160। শেষটা। আমি জাস্ট এটাকে হিসাব করে এটা লিখছি, আপনি এখানে ভাগ, ভাগের হিসাব, এইসব হিসাব নিকাশ কোথা থেকে আনতেছেন?
দেখেন, লিজা ও শিখার বয়স অনুপাত 2:3, তাদের যদি আমরা বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? এটার মতো সহজ অঙ্ক মনে হয় এখন আর একটাও নাই। এই ধরনের কয়েকশো অঙ্ক আমরা করে ফেলছি। অ্যান্সার পাঠান, কার বয়স কত এটা আমাকে মেসেজে দিবেন সবাই। স্যার অ্যান্সার দিছি হয়েছে। দেখছি, মাসুর মাহি ঠিক আছে, আফিফা এখনো দেন নাই, মানহা মেসেজ দিবেন, লিদিমা ঠিক আছে, ইনায়া এখনো অ্যান্সার দেন নাই, সাবরিনা ঠিক আছে, জারিফ এখনো অ্যান্সার দেন নাই, মানহা ঠিক আছে, মাহিব ঠিক আছে, মামুদ ঠিক আছে, আফিয়া জামান এখনো অ্যান্সার দেন নাই, শেরিনা ঠিক আছে। বাকি যারা দিয়েছেন সবারটাই ঠিক আছে। এটা পারেন না এমন কেউ আছেন? তাহলে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, তাদের যদি আমরা বয়সের সমষ্টি 30 বছর, এটা তো সমীকরণ দিয়ে করলে আমরা সমীকরণ দিয়েও করতে পারি। আবার হচ্ছে কি, এটা হচ্ছে যে ওই ভগ্নাংশ আকারে অনুপাতগুলো যোগফল করে ভগ্নাংশ তৈরি করে করতে পারি। যেহেতু আমি সমীকরণ তৈরি করে সমাধান করে করতেছি, সেহেতু আমি ধরে নিব, ধরি লিজার বয়স কত, 2x, আর শিখার বয়স কত, 3x ধরে নিব। তারপর প্রশ্ন মতে আমাকে কি বলেছে, তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর, তাহলে 2x যোগ 3x সমান সমান কত, 30। 5x সমান সমান কত, 30। সুতরাং x সমান সমান কত, 6। তাহলে লিজার বয়স কত আসবে, 2 × 6 সমান সমান কত, 12। আর শিখার বয়স কত আসবে, 3 × 6 সমান সমান কত, শেষ। এটাই অ্যান্সার। নুসাইবা অ্যান্সার উল্টাপাল্টা দিয়েছো। হ্যাঁ, বাকিদেরটা ঠিক আছে। সুজস অ্যান্সার দিছো, নরসাদ অ্যান্সার ভুল দিয়েছো। ওকে, আমরা নেক্সট অঙ্কে স্যার চলে যাই। বাকিদের বাকিদের সবারটা ঠিক আছে, বলেন। স্যার এটা অন্য নিয়মে করলে হবে না? আমি তো বলেছি যে সমীকরণ তৈরি করে সমাধান করে বললে এই নিয়মে করবেন, আর নয়তো যে কোনো নিয়মে করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাকিদেরটা ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট, এই ধরনের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ক্লাস 7, 8 এর বইয়ে আছে। 7 এর বইয়ে মেবি নাই, এগুলো ক্লাস 8 এর বইয়ে আছে। ঠিক আছে, ক্লাস 8 এবং 9, 10 এর বইয়ে।
ক্লাস 8 এবং 9-10 এর বইয়ে এই অঙ্কগুলো আছে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো ক্যাট কলেজে আসছে এর আগে 2টা বা 3টা অঙ্ক আসছে। কি কি আমি বলে দিচ্ছি। ফার্স্ট পার্টটা একটু সবাই দেখে নেন, আমি বলে দিচ্ছি সমীকরণটা কিভাবে তৈরি করতে হবে। কি বলেছে, একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2, মানে লব ও হরের পার্থক্য 2, লব হতে 3 বিয়োগ করলে এবং হরের সাথে 4 যোগ করলে ভগ্নাংশটি 2/11 হয়, ভগ্নাংশটি নির্ণয় করে। এখন এখানে দেখেন তো ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ, কোনো কিছু বলে দিছে? প্রশ্ন অনেক সময় বলে দেয় প্রকৃত ভগ্নাংশ, কোনো কিছু না বলে দিলে আমরা সব সময় এটাকে প্রকৃত ভগ্নাংশ ধরে অঙ্কটা করবো। আমরা এটাকে কি করব, প্রকৃত ভগ্নাংশ ধরে অঙ্কটা করবো। এবং এখানে দেখেন, এখানে আমাদেরকে যে কাজটা করতে বলেছে, একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2, তাহলে আমরা ধরি লব হচ্ছে এক্স আর হরটাকে আমরা বড় ধরবো, তার মানে হরটাকে আমরা 2 বেশি ধরি। দেখেন এই অংশটা কি বুঝছেন, যে হর থেকে লবকে বিয়োগ করলে দেখেন পার্থক্য কত আসতেছে, 2 আসতেছে। মানে পার্থক্য 2 মানে কি, যে কোনো একটা 2 বেশি। হ্যাঁ, কারটা 2 বেশি, আমরা ধরে নিচ্ছি হরটাকে 2 বেশি, কারণ আমরা এটাকে প্রকৃত ভগ্নাংশ ধরে নিব। যদি প্রশ্নের মধ্যে কখনো উল্লেখ করে না দেয় যে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ, আমরা সে ইয়াটাকে কি করে নিব, সবসময় প্রকৃত ভগ্নাংশ ধরে অঙ্কটা করবো। রিদিমা হাত তুলেছেন, বলেন। স্যার একটু করে আবার বুঝাই দেন। এখানে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2 বলেছে, এর মানে কি রিদিমা বলেন? একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2, এটার মানে কি? তামিমা বলেন। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2, এটার মানে কি? স্যার একটা ভগ্নাংশের হর আর লবের মধ্যে পার্থক্য মানে হচ্ছে হর থেকে যদি লবকে বিয়োগ করি তাহলে 2 আসবে, বা লব থেকে হরকে বিয়োগ করলে 2 আসবে। মানে যে কোনো একটা আরেকটা থেকে 2 বেশি, এক হয় লব 2 বেশি হরের থেকে, অথবা হর 2 বেশি লবের থেকে, তাই তো? এখন প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কে বড় হয়, লব বড় হয় না হর বড় হয়, রিদিমা বলেন? লব। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হয়। স্যার প্রকৃত ভগ্নাংশ বলছেন। আপনি বারবার মিউট আনমিউট করে থাকেন, একটু আনমিউট করে সুন্দর মতো কথা বলে বুঝা শেষ হলে তখন মিউট করে আবার কথা বলেন ঠিকঠাক মতো। আমি জিজ্ঞেস করছি প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে, প্রকৃত ভগ্নাংশের মধ্যে কে বড়, লব বড় না হর বড়? হর। হর বড়। তাহলে আমরা লবটাকে যদি এক্স ধরে নেই, আমরা ধরে নিব এখানে যেহেতু কোনো ধরনের ভগ্নাংশ স্পেসিফিক করে বলে দেওয়া নাই যে এই ভগ্নাংশটা প্রকৃত হবে না অপ্রকৃত হবে, আমরা এই ধরনের ক্ষেত্রে সবসময় এটাকে প্রকৃত ভগ্নাংশ ধরে নিব। তাহলে প্রকৃত ভগ্নাংশ ধরে নিলে এর কি আসবে, হরটা বড় আসবে। তখন লবটাকে আমরা এক্স ধরলে হরটাকে আমরা কি ধরবো, 2 বেশি ধরবো, x+2 ধরছি। ব্যাপারটা বুঝাতে পারছি আমি? জি স্যার। এখন ইয়েস প্রশ্ন স্যার। মতে কি করছে, প্রশ্ন মতে আমাদেরকে ভগ্নাংশটা কি হচ্ছে, আমার ভগ্নাংশটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার লব, আর x+2 এটা হচ্ছে আমার হর। তো প্রশ্ন বলছে লব হতে 3 বিয়োগ করলে, মানে এই এক্স থেকে যদি আমরা 3 বিয়োগ করি এবং হরের সাথে 4 যোগ করলে, এবং এই ভগ্নাংশের হরের সাথে যদি আমরা 4 যোগ করি, তাহলে ভগ্নাংশটা আসবে 2/11। দেখেন প্রশ্ন মতে যে সমীকরণটা লিখছে এটা কি বুঝতে পারছেন? লব হচ্ছে এক্স, হর হচ্ছে কত, x+2, এক্স আর x+2 লিখে নিছি। এরপরে কি করছি, লব থেকে 3 বিয়োগ করছি, লব থেকে 3 বিয়োগ করছি এবং হরের অংশের সাথে 4 যোগ করছি, যোগ করলে ভগ্নাংশটি হবে 2/11। ব্যাপারটা বুঝে গেছে কিভাবে কি করছি আমি? আমার সমীকরণ তৈরি করা শেষ। অথবা তুমি চাইলে এখানেও লবের সাথে 3 বিয়োগ করে তুমি x-3 লিখতে পারো, নতুন ভগ্নাংশের লব। নতুন ভগ্নাংশের হরের সাথে আমি কি করছি, আগে ছিল হর এটা, তার সাথে আরো 4 যোগ করছি, x+6। তাহলে নতুন যে ভগ্নাংশটা আসলো লব হবে x-3, হর হচ্ছে x+6, ওইটার মান হয়ে যাবে 2/11। আমি একটা লাইন স্কিপ করছি, বা এই যে এই অতিরিক্ত লেখাগুলো লিখি নাই, আমি ডিরেক্ট প্রশ্ন মতেতে গিয়ে যোগ আর বিয়োগটা করে দিয়ে এবার আমি হচ্ছে এখান থেকে x এর মানটা বের করবো। তাহলে উপরে আসতেছে x-3 আর নিচে আসতেছে x+6 সমান সমান 2/11। এই পর্যন্ত কেউ বুঝেন নাই, একটু আমাকে হাত তুলে বলেন যে এই অংশটুকু কেউ বুঝেন নাই।
এখন এই ধরনের সমীকরণ তো আমরা সমাধান করছি, এই ধরনের সমীকরণ আমরা সমাধান করছি না? এই ধরনের সমীকরণে বাম পাশে একটা ভগ্নাংশ ডান পাশে একটা ভগ্নাংশ থাকলে আমরা কোনাকুনি গুণ করে দিছি। তাহলে কোনাকুনি গুণ করে দিলে আমার এখানে কি আসবে, 11 গুণ x-3 সমান সমান 2 গুণ x+6, বা 11x-33 ইজ ইকুয়াল টু, জুবাইর হাত তুলেছেন, বলেন স্যার এখানে +2 এটা নাই কেন? কোন +2 এটা নাই? মানে সমীকরণে যেটা ছিল x প্লাস, আচ্ছা আচ্ছা এটা 6 লিখছে। তাহলে দেখেন এটা পাশে চলে আসলে 11x-2x ইজ ইকুয়াল টু 12, 33 মাইনাস আছে ওই পাশে চলে গেলে +33, বা এখান থেকে কত আসবে, 9x ইজ ইকুয়াল টু 45, সুতরাং x ইকুয়াল টু কত, 5। আফিফা বলেন। স্যার অনলাইন ডিস্টার্ব করতেছে তাই একটু বুঝিয়ে দিতে পারবেন? আপনি একটু লেখাগুলো দেখেন, কোন অংশ থেকে আপনি বুঝেন নাই সেটা তো আমাকে বলতে হবে, কোন অংশ থেকে শুনেন নাই? স্যার প্রশ্ন মতে থেকে। প্রশ্ন মত হচ্ছে লব হচ্ছে এক্স, তো এখানে কি বলছে, লব থেকে 3 বিয়োগ করছে, তাহলে লব থেকে আমি 3 বিয়োগ করতেছি। ভগ্নাংশটা হচ্ছে এক্স, ভগ্নাংশটা হচ্ছে x/x+, এটা হচ্ছে ভগ্নাংশ, লব হর। তো লব থেকে 3 বিয়োগ করছে, এখান থেকে 3 বিয়োগ করছি, আর হরের সাথে 4 যোগ করছে, তাহলে x+2 এর সাথে 4 যোগ করছে সমান 2/11। এরপর এটা যোগ করে x+6, এরপর কোনাকুনি গুণ করছি, করে সমীকরণ সমাধান করছি বাকি। তাহলে লব আসলো আমার 5, হর আসলো আমার 7, আমাকে বলছে ভগ্নাংশটি নির্ণয় করতে। সুতরাং আমি ভগ্নাংশটি কি লিখবো, ভগ্নাংশটি কি করব, উপরে লব হচ্ছে 5 আর হর হচ্ছে কত, 7। ক্লিয়ার? জারিফ গুড, জুবায়ের গুড, সর্বোত্তমা এখনো অ্যান্সার দেন নাই, মানহা গুড, হ্যাঁ মাহির ঠিক আছে, শেরিনা ঠিক আছে, মাহমুদ ঠিক আছে, ইনায়া ঠিক আছে, রিফাজ গুড, সুজস ঠিক আছে, ঠিক আছে, যারা যারা অ্যান্সার দিয়েছেন ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাই, পরের অঙ্কটা একটু নিজেরা করেন। এটা আপনাদের ক্লাস 6 এরই একটা অঙ্ক, এটা মেবি কত বছরের বই ছিল, এই বছরের বই এটা নাই মেবি। যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা কার বেশি, ওয়াই এর মান নির্ণয় করো, ট্রাই করেন। জুবায়ের ঠিক আছে, মইনুদ্দিন ঠিক আছে, মাসুর মাহি একটু চেক করেন কোথায় ভুল হচ্ছে, তাসনিম ঠিক আছে, আফিয়া জামান ঠিক আছে। তাসনিম আমাকে একটু ছবি তুলে পাঠান হোয়াটসঅ্যাপে। মেহনাজ ঠিক আছে,
রিফাজ গুড, ইনায়া ঠিক আছে, মাহির ঠিক আছে, সাবরিনা ঠিক আছে, মানহা একটু চেক করে দেখেন কোথায় ভুল হয়েছে, মাসরুর এখন ঠিক আছে। তানসিম ঠিক আছে, মানহা এখন ঠিক আছে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি প্রথম সংখ্যা, এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত আসবে, x+1, আর তৃতীয় সংখ্যাটা কত আসবে, x+। তাহলে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল যদি 24 হয়, তখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে x+x+1 x+2 সমান সমান কত, 24। বা 5x+3 সমান সমান 24, বা 5x সমান সমান কত, 24 থেকে 3 বিয়োগ করলে 21। সুতরাং x সমান সমান আসবে 7। তাহলে প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যাটা চলে আসলো 7, দ্বিতীয় সংখ্যাটা চলে আসলো 7 যোগ 1 সমান সমান 8, আর তৃতীয় সংখ্যাটা চলে আসলো 7 যোগ 2 সমান সমান কত, 9। এখন তিনটা সংখ্যা পেয়ে গেলাম। এরপর বলো y একটি সংখ্যা, আমি এরপরে লিখবো যে আবার আবার প্রশ্ন মতে কি বলছে, y একটি সংখ্যা যার দ্বিগুণ, y সংখ্যাটা তার দ্বিগুণ হচ্ছে 2y, যার দ্বিগুণ ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি, সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 7, আর সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 9। এই দুইটা সংখ্যার যোগফল অপেক্ষা কত বেশি, আরো আর বেশি। এটা হচ্ছে আমার নতুন সমীকরণ, যে y একটি সংখ্যা যার দ্বিগুণ কি, y এর দ্বিগুণ মানে কত, 2y। বলছে 2y, এটা হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটার মধ্যে সব থেকে ছোট এবং সব থেকে বড়। সব থেকে ছোট হচ্ছে 7, সব থেকে বড় হচ্ছে 9। এই দুইটার যোগফল 7 আর 9 যোগফল থেকে আরো কত বেশি, তার বেশি। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, y এর মান বের করতে হবে। তাহলে 2y সমান সমান কত, 9 7 16, আর 4 কত, 20। সুতরাং y সমান সমান কত, 20/2 সমান সমান কত। ক্লিয়ার? রিদিমা বলেন। তার নিচের সমীকরণটা 2y, এটা একটু বুঝাই দেন। আপনি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ রীতিমা, আপনাকে আমি প্রত্যেকটা অঙ্ক যদি বুঝিয়ে দেই সমীকরণ কিভাবে আসছে আসছে, একটু নিজে বোঝার চেষ্টা করতে। আপনাকে পরীক্ষার হলে কোনোদিনও হুবহু এই অঙ্ক দিবে না, পরীক্ষার হলে আপনাকে কোনোদিনও হুবহু এই অঙ্ক দিবে না। তাহলে আপনাকে যদি এই অঙ্ক না দেয়, তখন আপনি কি করবেন বলেন? আপনাকে তো নিজে নিজে একটু চিন্তা করতে হবে না? তা আপনি একটু নিজে একটু পড়েন তো, এখানে কি বলছে একটু নিজে পড়েন। এই যে এখানে কি বলছে, ওয়াই একটি সংখ্যা, এই লাইন থেকে একটু পড়েন নিজে নিজে, কি বলছে। রিদিমা, আমার কথা শোনা যাচ্ছে? স্যার, হ্যাঁ পড়েন না, আপনি নিজে একটু রিডিং পড়েন, আপনি জোরে জোরে পড়েন, আনমিউট করে পড়েন। কি বলেছে? y একটি সংখ্যা যার দ্বিগুণ ক্রমিক স্বাভাবিক এর দ্বিগুণ কত আসে, ওয়াই এর দ্বিগুণটা কত আসে?
ওয়াই এর দ্বিগুণ বলতে কি বোঝায়? ওয়াই এর দ্বিগুণটা কত? 2y 2y। তাহলে এই যে 2y আমি লিখছি, বলছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ। তারপর কি বলছে? একটি সংখ্যা যার দ্বিগুণ ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি, সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা তাহলে ক্রমিক দুইটি। স্বাভাবিক সংখ্যা তিনটির মধ্যে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটির মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা কত? 7, 7। আর সবচেয়ে বড় সংখ্যাটা কত? 9। 9। তো বলছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটির সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল, এই যে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা আরো কত বেশি হবে? 4। 4 বেশি হবে। তাহলে ওদের যোগফলের সাথে আরো 4 যোগ করলে এই ওয়াই সংখ্যাটা দ্বিগুণের সমান হবে। ওয়াই সংখ্যাটার দ্বিগুণ মানে 2y। তাহলে 2y সমান এটা লিখছি, এখান থেকে ওয়াই এর মান বের করছি। এখন এই জিনিসটা রিডিং করে যদি আপনি এটা তৈরি করতে না পারেন, এটা কি আমি পরীক্ষায় গিয়ে আপনাকে তৈরি করে দিয়ে আসবো? বলেন। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তো আমি আপনাকে এই জিনিসটা তৈরি করে দিয়ে আসবো না, বা এই অঙ্কটাই হুবহু আপনাকে পরীক্ষায় দিবে না। পরীক্ষা হয়তো এরকম দেবে, ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সংখ্যাটি তিনটির যোগফলের থেকে আহ 4 কম, বা প্রাপ্ত তিনটা সংখ্যার যোগফল থেকে 8 কম, এরকম দিল। তো তখন তো আপনাকে ওইটা আপনার মতো করে তৈরি করে দিতে হবে যে প্রাপ্ত তিনটা সংখ্যা 7, 8, 9, তাদের যোগফল থেকে আমার 8 কম আসবে, বা প্রাপ্ত দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা থেকে 3 বেশি আসবে। কোনো না কোনো কিছু তো তারা চেঞ্জ করে দিবে, হুবহু সেম অঙ্কটা তো দিবে না। তাহলে প্রত্যেকবারে যদি আপনাকে আমি এই সমীকরণ তৈরি করাটা আপনাকে যদি আমি দেখাই দিই, আপনি পরীক্ষার হলে কি জীবনে একটা অঙ্ক করতে পারবেন না। কারণ আপনাকে নিজে চিন্তা করতে হবে যে এটা কেন হয়েছে। আমি তো অঙ্কটা পুরোটা করে দিছি, এখন এরপর আপনাকে চিন্তা করতে হবে যে এখানে এটা কেন হয়েছে। এখন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই কেনটা যদি আমি বুঝিয়ে দিই, বুঝিয়ে দিচ্ছি আমি, কিন্তু তারপরে যদি আপনি নিজে নিজে একটাও তৈরি করতে না পারেন, তখন সেটা অ্যালার্মিং। কারণ আপনি পরীক্ষা হলে গেলে হুবহু অঙ্ক পারবেন না, আপনি তখন এটা না তৈরি করতে পারলে বাকি সমীকরণ সমাধান করতে পেরে কোনো লাভ হবে না আপনার। ব্যাপারটা বুঝাতে পারছি? সেই অঙ্কগুলো নিজে 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 ট্রাই করাটা খুব জরুরি। আমি করে দিব, আটকাই গেলে করে দিব, এর মানে এই না যে প্রত্যেকটা অঙ্ক আমি করে দিব, আপনি দেখছেন শেষ, আমার অঙ্ক শিখা শেষ। এই রকমের অঙ্ক শিখে কোনো লাভ নাই। আপনাকে নিজে নিজে চেষ্টা করতে হবে। এটা সবার জন্য। আফিফা বুঝাতে পারছি? এই জিনিসটা সবার জন্যই, যে আপনাকে অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করতে হবে। যেখানে আটকায় যাবে সেটা আমি করে দিব, কিন্তু আপনি নিজে চিন্তা করতেছেন না। আপনি একটা অঙ্ক করে নিজে শিওর হয়ে বলতে পারতেছেন না আপনার উত্তর কত আসবে, আপনাকে চ্যাট জিপিটি দেখা লাগতেছে, আপনাকে উত্তরমালা দেখা লাগতেছে। এখন ভর্তি পরীক্ষা বা পরীক্ষার সময় তো আপনাকে এই সুযোগ কেউ দিবে না। নাকি জোবাইয়ের পাশের জন থেকে শিওর হয়ে নিবা? হ্যাঁ, সুযোগ আছে এটা? এটা তো নাই। তাহলে আপনাকে কি করতে হবে? একটা অঙ্ক করছেন, এটা যে শিওর হচ্ছে, সেটা আপনাকে অঙ্ক করেই নিজে কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ, আমার এটা হয়েছে। এই জিনিস যদি না আসে, তাহলে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় গিয়ে কোনোদিনও ভালো রেজাল্ট করতে হবে না। কারণ ক্যারেট কলেজের কোশ্চেন আপনারা অলরেডি দেখছেন, বিগত 15-20 বছরে কোনো কোশ্চেন রিপিট হয় নাই, হবে না, হুবহু কোশ্চেন আসবে না। আমি আজকেও বলে দিলাম, বইয়ের থেকেও হুবহু কোশ্চেন তারা দিবে না। একটা দুইটা দেয় কালে ভদ্রে, হয়তো বা 20 মার্ক পাবেন, 25 মার্ক পাবেন, কিন্তু বাকি 75 মার্ক কি আসবে? একদম আনসিন, মানে এই অঙ্ক আপনি কোনোদিন দেখেন নাই, ওর নামও শুনেন নাই, এরকম নাম দিয়ে রাখবে। এই যে লিঙ্কন, দেখেন না, উদ্ভট উদ্ভট নাম দেয়, লিঙ্কন, মনিকা, কণিকা, এই টাইপের উদ্ভট উদ্ভট নাম দিবে, যে নামগুলো আপনারা কি করেন নাই, কখনো শুনেন, মানে নামও সেম সেম থাকে না। তো আপনার মাথায় থাকতে হবে যে অঙ্ক আমাকে এই একটাই বুঝে একটাই করতে পারলাম, এটা আসলে আপনার জন্য সাকসেস না। আপনার জন্য সাকসেস হচ্ছে এই অঙ্কটা করে এই টাইপের আরো 5টা অঙ্ক আপনি সমাধান করতে পারতেছেন, সেটা হচ্ছে আপনার জন্য জরুরি বেশি। আমি 10টা অঙ্ক করে দিচ্ছি, ওই 10টা অঙ্ক থেকে অঙ্ক আসতেছে, আপনি পারতেছেন, কিন্তু এর বাইরে দিলে আপনি আর পারতেছেন না। তার মানে আপনি অঙ্ক ভালো মতো বুঝেন না, আপনি বুঝে বুঝে করতেছেন না। আপনি জাস্ট আমি করায় দেওয়ার জন্য আপনি ওয়েট করতেছেন, আমি করে দিব, এরপর আপনি ওইটা দেখে শিখবেন, তারপর শুধু ওই অঙ্কটাই পারবেন। এইরকম অঙ্ক পারা আসলে আমি এটাকে অঙ্ক পারা বলবো না। আপনার অঙ্ক অনেক দুর্বলতা আছে। বুঝাতে পারছি? নতুন একটা অঙ্ক দেখে ট্রাই করতে হবে যে এটা আমি কিভাবে সমাধান, চিন্তা করতে হবে, বসে থাকা যাবে না। দেখি আরেকটা অঙ্ক করেন। আপনাদেরকে অঙ্কগুলো করতে দিচ্ছি তো এটা কারণে যে প্রত্যেকটা অঙ্কের পিছনে একটু মাথা খাটান, একটু চিন্তা করেন যে এই অঙ্কটা কি হতে পারে। দেখি এটা কে পারেন, দেখি একটু ট্রাই করেন।
আচ্ছা, এই অঙ্কটা একটু ভিন্ন ধরনের, আমি একটু এটা দেখায় দিই। যে তিনটা চলক আছে, এখন তিনটা চলক এরকম ধরে আমরা অঙ্ক করি নাই, উত্তর দিয়েছেন একজন দুজন, আমি একটু দেখে নেই তাদের উত্তরগুলো। মাহমুদ অ্যান্সার দিয়েছেন, জুবাইর অ্যান্সার দিয়েছেন, দুইজনের উত্তর দুই রকম। ওহি অ্যান্সার দিয়েছেন, তিনজনের উত্তর তিন রকম। মাসুম মাহি অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। আর কেউ? স্যার দিছি। মাহির অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। রিফাজ অ্যান্সার দিয়েছেন, গুড। স্যার 2 মিনিট, স্যার একটু করে বাকি আছে। নুসাইবা হয় নাই। ওহি এখনো মনে হয় একটু ভুল আছে, একটু চেক করে দেখেন। স্যার আরেকবার দিছি ঠিক করে। জুবাইর দিয়েছেন, জুবাইর দিয়েছেন, ঠিক আছে। তো জুবাইরটা তো ঠিক আছে। জুবাইর কি আবার চেঞ্জ করেছেন অ্যান্সার? জি স্যার। কেন, আগেরটাই তো ঠিক ছিল মনে হয়। আচ্ছা, অঙ্কটা আমি একটু করে দেখি। নবীন অ্যান্সার দিয়েছেন, ইনা অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। আফিয়া জামান শিফা অ্যান্সার দিয়েছেন, গুড। সর্বোত্তমা দিয়েছেন, গুড। আইনান অ্যান্সার দিয়েছেন, গুড। রিদিমা অ্যান্সার দিয়েছেন, গুড। রিদিমা অ্যান্সারটা কি বাংলায় দিয়েছেন না ইংরেজিতে দিয়েছেন? স্যার ইংরেজিতে। ইংরেজিতে দিলে মনে হয় একটু ভুল হয়েছে, দেখতেছি। শাবাব, গুড। আচ্ছা, সবাই একটু দেখেন, এখানে কি দিয়েছে? এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 2z। তাহলে এক্স স্যার ওয়াই জেড আমারটা সমান, হয়েছে। আমি বলেছি অঙ্ক করা শুরু করলে বা আমি কথা বলা শুরু করলে এর মাঝখানে হুটহাট করে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, হয়েছে। এটা দেখেন, এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 2z। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 256। এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 250। এখন আমাকে হচ্ছে জেড এর মান বের করতে হবে। তাহলে আমি কি করব? এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই দুইটাকে আমি জেড এ রূপান্তর করে ফেলবো। এক্স আর ওয়াই দুইটাকে আমি কি করব? জেড এ রূপান্তর করব। তাহলে এক্স আর ওয়াই কে জেড এ রূপান্তর করলে এক্স সমানও আমরা লিখতে পারতেছি 2z, আবার ওয়াই সমানও লিখতে পারতেছি কত? 2z। তাহলে এক্স এর জায়গায় আমি লিখি 2z, ওয়াই এর জায়গাতেও আমি লিখি 2z, আর এখানে তো জেড আছে, তিনটা জেড, এই তিনটাকে গুণ করলে কত আসছে? 256 আসছে। বা 2 আর 2 গুণ করলে কত? 4। আর জেড জেড জেড, তিনটা জেড কে গুণ করলে জেড কিউব সমান সমান 256। এই জেড কিউবটাই আপনাদের জন্য ঝামেলা হয়ে গেছে। তাহলে জেড কিউব সমান, চারটা গুণ আছে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 4 দিয়ে ভাগ করলে আসছে কত? 64। বা জেড কিউব সমান 64। এখন 64 কে কি করা যায়? 64 কে কার কিউব আকারে লেখা যায়? 4 এর কিউব আকারে লেখা যায়। দেখেন, 4 ইন্টু 4 ইন্টু 4, 16, 4 16 কত আসছে? 64। তাহলে 4 কে 3 বার গুণ করা মানে কি? 4 টু দি পাওয়ার 3। তাহলে 4 টু দি পাওয়ার 3 মানে কত? 64। তাহলে 64 কে আমি কি লিখতে পারি? জেড কিউব ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে জেড কিউব জেড টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 3, বা জেড কিউব ইকুয়ালস টু 4 কিউব। সুতরাং জেড ইকুয়ালস টু কত আসবে? 4 আসবে। স্কোয়ার হিসেবে ধরলে হবে না, কারণ 64 কি স্কোয়ার রুট ওভার করলে হচ্ছে 8 আসছে, ঠিক আছে? কিন্তু আপনার তো এখানে কিউব আছে, জেড 3 বার গুণ আছে, একবার দুইবার তিনবার, 3 বার গুণ আছে, জেড কিউব আসছে। তাহলে 64 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে কোনো একটা সংখ্যার কিউব আকারে প্রকাশ করা যায়। তো 64 কে 4 এর কিউব আকারে প্রকাশ করা যায়। তো জেড ইকুয়ালস টু 4। জুবাইর হাত তুলেছেন, বলেন। স্যার আমি তো কিউব বের করছি মানে ভেঙে ভেঙে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। করেন, ওইটাও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 থেকে 25 পর্যন্ত নামতা, তারপর বলেছিলাম যে 1 থেকে 25 এর বর্গ, তার সাথে 1 থেকে 10 পর্যন্ত এর ঘন, মানে 1 কিউব সমান সমান 1, 2 কিউব সমান সমান 8, 3 কিউব সমান সমান 27, 4 কিউব সমান সমান হচ্ছে আপনার কত? 64, 5 কিউব সমান সমান কত? 125, 6 কিউব সমান সমান কত? 216, 7 কিউব সমান সমান কত? 343। এরকম করে 8 কিউব, 9 কিউব, 10 কিউব, এরকম করে এগুলো কি করে ফেলতে হবে?
8 কিউব মেবি হচ্ছে যে 512, 9 কিউব সমান হচ্ছে 729 মেবি, আর 10 কিউব সমান সমান হচ্ছে 1000। এই যে এই কিউব গুলো, এই কিউবের মানগুলো মুখস্থ করে ফেলতে হবে। একইভাবে 1 থেকে 25-এর স্কোয়ার পর্যন্ত মুখস্থ করে ফেলতে হবে। 1 থেকে 25-এর নামটা মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আপনি ম্যাথমেটিক্সে ক্যালকুলেশন অনেক ফাস্ট করতে পারবেন। যেতে পারছি? নবীন হাত তুলেছেন, বলেন স্যার এই সমীকরণটা বুঝি নাই। কোন পার্টটা বুঝেন নাই? তো স্যার আপনি এক্স আর ওয়াই কে জেড বানাই দিছেন। এই যে এখানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 2z দেওয়া আছে না, তাহলে এক্স সমান কত? 2z। ওয়াই সমানও কত? 2z। এক্স এর জায়গায় 2z বসাইছি, ওয়াই এর জায়গায় 2z বসাইছি। কেন 2z বসাইছি? কারণ আমাকে z এর মান বের করতে হবে। আমি এক্স আর ওয়াই কে ধাক্কা দিয়ে বের করে দিই, এখানে জেড আর জেড বসাই দিই। তারপর হিসাব করছি, শেষ। যেতে পারছি? ইয়েস স্যার। ওকে, নেক্সট। এটাও কিন্তু ক্যারেট কলেজের কোশ্চেন, এটাও ক্যারেট কলেজের কোশ্চেন। এখানে যা যা করতেছি এগুলো সবই বিগত বছর ক্যারেট কলেজে এসেছে ওই ধরনের কোশ্চেন। আর কিছু কিছু আছে ক্লাস 7-8 এর বইয়ের অঙ্ক, ঠিক আছে? এইটা এটা পারা উচিত, দেখি এটা করেন। আইনান হাত তুলেছেন, বলেন। স্যার এর আগের অঙ্কটা মৌলিক উৎপাদকে কেমনে করছিল? মৌলিক উৎপাদকে যেমন হচ্ছে যে ও যে কাজ করছে হচ্ছে 64, 64-কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 32। 32-কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 16। 16-কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 8। 8-কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 4। 4-কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 2। তাহলে 64-কে আমরা এখানে লিখতে হবে 2 গুণ 2 গুণ, ওয়েট করেন, 2 গুণ কয়টা 2? 6টা 2 এর গুণফল আকারে লিখতে পারবো। তো 6টা 2 এর গুণফল আকারে লিখতে হলে আমার দরকার 64 কিউব, মানে 3টা সংখ্যার গুণফল আকারে দরকার। তাহলে এই দুইটা মিলে 4, এই দুইটা মিলে 4, এই দুইটা মিলে 4, এভাবে করা যায় 4 কিউব। বিভিন্ন ভাবে করা যায়, বা 2 টু দি পাওয়ার এখানে কি লেখা যায়, এটাকে 2 টু দি পাওয়ার 6 লেখা যায়, সেখান থেকেও করা যায়। ঠিক আছে, অনেক ভাবেই করা যায়। যেতে পারছি? তো জি স্যার। স্যার অ্যান্সার দিছি। একটু ওয়েট করেন। স্যার আনসার স্যার আনসার দিছি। ঠিক আছে, জুবায়ের, মাহির ঠিক আছে, রিফাজ ঠিক আছে, মাসুর মাহি ঠিক আছে, মামুন মেবি ভুল হয়েছে, একটু চেক করে দেখেন। হাফিয়া জামান ঠিক আছে, মাহমুদুর রহমান ঠিক আছে স্যার, শেরিনা ঠিক আছে, ওয়াজিয়া ঠিক আছে, নেহান ঠিক আছে, গুড। সৌমিক ঠিক আছে স্যার, তানজিম ঠিক আছে, মুবাশিরা ঠিক আছে, শাবাব গুড, ভেরি গুড, মেহনাজ গুড, মঈনুদ্দিন গুড, মানহা, মানহা একটু চেক করে দেখেন, ভুল হয়েছে মেবি। না, মানহাটা ভুল হয়েছে। ফাবিহান ঠিক আছে, ওহি ঠিক আছে, নওশাদ এটা কি -200 লিখছো? ইয়েস স্যার। কেন, মাইনাসটা কোথা থেকে আসছে? আমরা ধরে নিয়েছি সংখ্যাটি এক্স, তাহলে প্রশ্ন মতে
বলছে এক্স এর 1/5, এক্স এর 1/5 মানে এক্স ডিভাইডেড বাই 5। এটার সাথে কত যোগ করতে বলছে? 5 যোগ করতে বলছে। যোগ করলে বলছে যোগফল ওই সংখ্যাটা মানে এক্স, এক্স এর 1/4 মানে কি x/4 এর চেয়ে 5 কি হবে? কম হবে, তাই না? এটাই তো হচ্ছে আমার ম্যাথ। এখন এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে, তাহলে আমি কি করব? x/5 মাইনাস x/4 ইকুয়ালস টু ডান পাশে -5, এই 5টাকে ওই পাশে নিয়ে গেলে -5 হয়ে যাচ্ছে। অথবা আপনারা এই দুইটাকে যোগ বিয়োগ করেও ফেলতে পারেন, অঙ্কটা করা যাবে। ওর 4 আর 5 গুণ করলে কত আসছে? 20। তাহলে এখানে আসবে 4x মাইনাস 5x ইকুয়ালস টু কত? মাইনাস, ওর উপরে থাকতেছে -x, নিচে থাকতেছে 20 ইজ ইকুয়ালস টু -10। और -x ইকুয়ালস টু কি আসবে? -10 মাল্টিপ্লাই বাই কত আসছে? 20 আসছে। তাহলে -10 কে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? -200। তাহলে দুই পাশে মাইনাস আছে, মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে সুতরাং x ইকুয়ালস টু কত আসবে? 200 আসবে। মানহা আমাকে একটু ছবিটা তুলে পাঠাবেন আপনার এই অঙ্কের। সুতরাং সংখ্যাটি কত? 200। উত্তর ক্লিয়ার? আয়নান হাত নামান। স্যার, বলেন। স্যার এই যে আমাদের যে আজকে ওভারঅল রেজাল্ট শিটটা দিছেন না, মডেল টেস্ট এর, হ্যাঁ, ওইটা চেঞ্জ করে দিব, সমস্যা নেই। স্যার ঠিক আছে ওটাতে স্যার। মেসেজ আমার পেয়েছি। ইন্ডেক্সও নেই। স্যার আমার আপনার ইন্ডেক্স মাশরুর মাহি, আপনার ইন্ডেক্স 2020, 2020 তে দেখবেন আপনার রেজাল্ট দেওয়া আছে। ঠিক আছে। ওকে স্যার। নাম্বার বাড়তো তখন। জুবাইর, আপনি কি নাম্বার বাড়াইছেন অফিস থেকে? বাড়াই নাই তো স্যার, ওই দিন অ্যাবসেন্ট ছিলাম। তাহলে এখন কি করবো বলেন? অদৃশ্য বলে তো আমি নাম্বার বাড়াইতে পারবো না। স্যার আমি তো খাতাই পাই নাই। কে খাতা পাও নাই? আচ্ছা, তুমি তো স্যার আমার হাত থেকে খাতা নিয়ে যাও, তোমার জন্য তফা আছে। স্যার আমি আপনাকে ছবি আচ্ছা, তুলে পাঠাইলে হবে? না স্যার, এখন আর চেঞ্জ করা হবে না। রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, চেঞ্জ করলে চেঞ্জ করে নিয়ে যান, বাট রেজাল্ট যা আছে তাই করেন। দুটি সংখ্যার গুণফল 27, যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার 3 গুণ হয় তবে বৃহত্তম সংখ্যাটি কত? স্যার অ্যান্সার পাঠাইছি। এ অঙ্ক আগে আগে করে বসে আছো আর কি অনেকদিন। স্যার ম্যাথের রেজাল্ট খারাপ হচ্ছে কেন এখনো? ঠিক আছে, যারা যারা পাঠাইছেন সবারটাই ঠিক আছে। মঈনুদ্দিন, জি স্যার। বলেন, ম্যাথে কেন কম পাচ্ছেন এখনো? ম্যাথে না, ওভারঅলই নাম্বার বাড়বে কবে? মেহনাজ ভুল হয়েছে, একটু চেক করে দেখেন। ম্যাথ তো সবই পারেন, ম্যাথে কেন 90 আপ আসতেছে না? যারা যারা দিয়েছেন সবারটা ঠিক আছে। মেহনাজ একটু চেক করেন, তানজিম একটু চেক করেন, কোথায় ভুল হয়েছে। আপনি ছোটটা বের করেছেন মেবি, বাকিদেরটা ঠিক আছে। জারিফ, আপনিও সেম, বড় সংখ্যা বের করতে বলেছে। বৃহত্তম সংখ্যাটি কত? ইনা, বাকিদেরটা ঠিক আছে। মানহা, মানহা আপনি আমাকে ছবি তুলে পাঠান তো, এই অঙ্কটার একটু ছবি তুলে পাঠান। মানহা, এই অঙ্কটার ছবি তুলে পাঠান আমাকে।
এই না, হবে এভাবে করলে হবে। হ্যাঁ, তাসনিম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখেন সবাই, যারা যারা অ্যান্সার দিয়েছেন ঠিক আছে, দুইজনের নাম বলেছি, তাদেরটা ভুল হয়েছে একটু চেক করে দেখবেন, এখানে আমার সাথে মিলিয়ে দেখবেন। যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে, তাহলে বৃহত্তম সংখ্যাটাকে ক্ষুদ্রতম সংখ্যার সাথে তুলনা করেছে, তাহলে আমরা ধরে নিব কি, ধরি ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে দুইটা সংখ্যার গুণফল 7 প্রশ্ন মতে। আচ্ছা, এখানে আমরা কি, প্রথমে হচ্ছে বৃহত্তম সংখ্যা, এই ক্ষুদ্রতম সংখ্যা এক্স ধরে নিয়েছি, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এখানে কি ছিল, 3x² সমান আমাদের 27 ছিল, তাহলে x² সমান কি, 27 কে 3 দিয়ে ডিভাইড করলে কত আসে? 9 আসে। তাহলে x² সমান আমরা কত লিখবো? 9। তাহলে x² সমান 9 কে আমরা লিখতে পারি 3², সুতরাং x ইকুয়াল টু a স্কোয়ার স্কোয়ার বাদ চলে যাবে, x ইকুয়াল টু কত? 3। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমার 3। আমাকে বলছে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা 3 গুণ, সেটা হচ্ছে 9, এই যে 9 আর 3 গুণ করলে 27 হবে। ক্লিয়ার? মাশরুর মাহি হাত তুলেছেন, বলেন। স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার মেসেজ অপশনটা আবার একটু চালু করে দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার, একটু হাত তুলেন, হাত তুললে আমাকে খুঁজে পেতে সুবিধা হবে। স্যার আমারটা একটু অন করে দিবেন। হাত তুলেন। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাই। এই এখন থেকে যে কয়েকটা অঙ্ক করবো এগুলো সব ইজি ইজি ম্যাথ, করে ফেলেন, এটা করে ফেলেন, অ্যান্সার পাঠান আমাকে। মানহা, তোমার অঙ্কের ছবি কোথায়? মানহা, Sir, স্যার দিছি। পাঠাইছে।
আফিফা হাত তুলেছেন। স্যার আনসার দিছি। গুড, স্যার ভেরি গুড, পাঠাইছি। ভেরি গুড। ঠিক আছে, এটা আপনাদের পরীক্ষায় এসেছিল। তানজিম, এটা কি -3 দিয়েছো? তানজিম, আপনাদের তো আনমিউট করার অপশন চালু রেখেছি, আপনারা কথা বলতেছেন না কেন? তানজিম, কি জিজ্ঞেস করেছি আমি? স্যার ভুল করে ধ্যাস চিহ্নে টাইপ পড়ে গেছে। কেন? যারা দিয়েছেন সবারটাই ঠিক আছে। গুড। আচ্ছা, থ্যাংক ইউ। যারা যারা দিয়েছেন সবার অ্যান্সার ঠিক আছে। ওকে, এটা আমাদের পরীক্ষায় এসেছিল। আমরা জানি একটি সংখ্যার 5 গুণের সাথে 12 যোগ করলে সংখ্যাটি 9 গুণ হয়। আপনারা পরীক্ষায় যেটা ভুল করেছিলেন, সংখ্যাটাতে এক্স ধরেছেন, একটা সংখ্যার 5 গুণ 5x, এটার সাথে 12 যোগ করলে সবাই এখানে 9 লিখেছিলেন, তখন আপনার অঙ্কটা ভুল হয়েছিল। আপনাকে এখানে কি বলেছে, একটি সংখ্যার 5 গুণ, মানে সংখ্যাটা এক্স হলে তার 5 গুণ হচ্ছে 5x, তার সাথে 12 যোগ করলে সংখ্যাটি 9 গুণ আসবে। 9 গুণ মানে কত? এবার আমরা এখানে কি করব, এখানেও কয়েকজন ভুল করছে, যে এই যে দেখো 5x, এই 9x টা এই পাশে চলে আসলে এটা আগে প্লাস আছে, এটা এই পাশে এসেছে -x, -9x হবে। আর 12 এর আগে প্লাস আছে, এটা এই পাশে আসলে -12 হবে। অনেকে এই 12টাকে এই পাশে +12 আকারে লিখে দিচ্ছে, তখনই অ্যান্সার কিসে চলে আসছে, মাইনাসে চলে আসছে। আপনি 12টাকেও সাইড পরিবর্তন করছেন, 9x টাকেও সাইড পরিবর্তন, তাহলে 9x টা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, আর 12টা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, তাহলে -4x = -12। সুতরাং x = -12 / কাটাকাটি করলে কত আসবে? 3 আসবে। অ্যান্সার কত? ক্লিয়ার? ওকে, এটা মোটামুটি সবাই পেরেছেন। এটাতে কারো কোনো সমস্যা আছে? নেক্সট অঙ্ক, 21-এর পর 22 নাম্বার অঙ্কটা। এই ধরনের অঙ্ক আমি তখন একটা করিয়েছিলাম, করেন। স্যার অ্যান্সার দিছি। আইনান, শিফা ঠিক আছে, নেহান কাটাকাটি করা যাবে না, মেহনাজ হয় না এটা, রিফাজ হয় নাই, মাহিব ঠিক আছে, ইনেয়া হয় নাই, মাহমুদুর রহমান ঠিক আছে, মানহা আগেরটার উত্তর -3 দিয়েছেন। আমি বলেছি -3 হবে না, 3 হবে। ঠিক আছে, কেন কোথায় ভুল করছেন সেটাও আমি বলে দিছি। মাসুর মাহি, এটা এইভাবে অ্যান্সার দিবেন, এই যে এরকম করে অ্যান্সার দিবেন। ঠিক আছে, এবার ভগ্নাংশটার মান দেন আমাকে। সাবরিনা হয় নাই, জুবায়ের হয় নাই, মাসুম, এই অ্যান্সারটা দেন এখন আমাকে। মামুর ঠিক আছে, সর্বোত্তমা ঠিক আছে, মঈনুদ্দিন ঠিক আছে,
শ্রমিক ঠিক আছে, স্যার দিছি। শেরিনা ঠিক আছে, ওহি ঠিক আছে, মুবাশিরা ঠিক আছে, জারিফ হয় নাই, কাটাকাটি করা যাবে না বলছি। ইনা এখন ঠিক আছে, তানজিম ঠিক আছে, শাবাব কাটাকাটি করা যাবে না, জুবাইর এখন ঠিক হয়েছে, মাসুর মাহি ঠিক আছে, নবীন হয় নাই, মুফা হয় নাই, ওয়াসিয়া হয় নাই। হ্যালো। দেখেন আফিফা হয় নাই, একটু দেখেন সবাই একটু একটু দেখেন, রিফাজ ঠিক আছে, অ্যাকাউন্ট করলে ওনার কাছে নোটিফিকেশন যাবে। আলিফ ঠিক আছে। আচ্ছা সবাই একটু দেখেন, আচ্ছা এই অঙ্কটা কি করব আমরা, সেম আগের মতো হচ্ছে যে আমরা লবটাকে ধরে নিব এক, আর হরটাকে ধরে নিব কত, x+2। দুইটার পার্থক্য যেহেতু দুই বলেছে এবং কোন ধরনের ভগ্নাংশের কথা বলে দেয়, আমরা প্রকৃত ভগ্নাংশ ধরে নিলাম। লব ও হর উভয়ের সাথে কত যোগ করবে বলেছে, 4 যোগ করবে। তার মানে লবের সাথেও 4 যোগ করব, হরের সাথেও 4 যোগ করব, যোগ করলে কত আসবে, 7/8। এবার আমরা এটাকে সমাধান করি, উপরে আসতেছে x+4, নিচে আসতেছে x+6 সমান সমান 7/3। আমরা এবার কোনাকুনি গুণ করে দিব, 8 ইন্টু x+4 ইজ ইকুয়ালস টু 7 ইন্টু x+6, বা 8x+32 ইজ ইকুয়ালস টু 7x+42, বা 8x minus 7x is equals to 42 minus 32। সুতরাং x equals to কত, 10। তাহলে x equals to 10 মানে আমি লব ধরেছিলাম x, তাহলে এটা 10, তাহলে হরটা কত, 10 plus 2 equals to কত, 12। সুতরাং ভগ্নাংশটি হবে কত, 10/12। এখন এখানে অনেকে মনে করছে যে স্যার এখানে তো হচ্ছে কিছু করতে দেখতেছি কাটাকাটি করা তুমি যায়, কামড়ে এখানে তো, যাচ্ছিস কেন? এই মিউট করে রাখেন, এখানে তো এটা আমরা দেখতেছি যে 10 আর 12 কাটাকাটি করা যায়, 10 আর 12 কাটাকাটি করলে 5/6 চলে আসে। কিন্তু এই কাটাকাটি কি করা যাবে, করা যাবে না। কেন করা যাবে না, কারণ হচ্ছে এখানে লব ও হরের পার্থক্য 2 বলেছে। এখন আমরা যদি কাটাকাটি করে 5/6 লিখি, এখন কি লব আর হরের পার্থক্যটা 2 থাকতেছে? ব্যাপারটা বুঝাতে পেরেছি আমি? এটার কারণে আমরা কি করব না, এখানে কাটাকাটি করব না, যেহেতু লব আর হরের পার্থক্য 2 রাখতে বলেছে। অ্যান্সারটা ওই কি সমস্যা, তো এখানে কি আসবে, 10/12 অ্যান্সারটা আসবে। ক্লিয়ার ব্যাপারটা? কারো কোনো প্রবলেম আছে? রিদিমা বুঝতে পেরেছেন? জি স্যার। মামুর, তাসনিম, ইয়েস স্যার বুঝছি। স্যার বলেন। এখানে একটু কাটাকাটি করা যাবে না কেন, একটু আবার বুঝাই দিবেন? আমি একটু ইয়া মানে হচ্ছে মিটিং থেকে বের হয়ে গেছিলাম, তাই বুঝতে পারি নাই। এখানে কাটাকাটি করলে হচ্ছে যে আপনার এটার মান চলে আসবে 5/6, মান চলে আসবে 5/6। এখন আপনাকে প্রশ্ন হচ্ছে কোন ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2, তখন কি আপনার এই দুইটার মাঝখানে পার্থক্য 2 থাকতেছে লব আর হরের মাঝখানে? এটা কারণে আমরা এখানে কাটাকাটি করতে পারবো না, আমাদের অ্যান্সারটা 10/12 লিখতে হবে। ক্লিয়ার? জি স্যার। নেক্সট
এটাও কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশ নির্ণয় করে, এটা সবাই একটু দেখে নেন, এটা নিজেরা করতে পারবেন না, কারণ এই অঙ্কটা একটু ভিন্ন ধরনের, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে অনেকের কাছে মনে হয় স্যার একটি ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে 2 হয়, আর হরের থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। মঈনুদ্দিন হাত তুলেছেন, বলেন। স্যার আমি উত্তর পাঠাইছি, একটু হয়েছে নাকি দেখেন তো। ঠিক আছে, দেখেন এখানে আমরা কি করব, আমরা ধরে নিব, ধরি ধরি ভগ্নাংশটি, এখানে আমাকে কি করে নাই, ভগ্নাংশের লব এবং হরের মধ্যে কোনো সম্পর্ক দেয়নি, যে লব হরের থেকে 2 বড়, হর লবের থেকে 2 ছোট, বা দুইটার পার্থক্য 5, কোনো কিছুই দেয়নি। তা আমাদেরকে তখন ভগ্নাংশটাকে ধরে নিতে হবে কত, ভগ্নাংশটাকে ধরে নিতে হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই। কেন এক্স ডিভাইডেড বাই ওয়াই? কারণ ভগ্নাংশের লব আর হর তো সেম হচ্ছে না, ভগ্নাংশটাকে পুরোটাকে আমরা এক্স ধরতে পারবো না, কারণ আমাকে বলেছে এখানে লবের সাথে 5 যোগ করতে হবে, আবার এখানে বলেছে হর থেকে 1 বিয়োগ করতে হবে, মানে লব আর হর আমার দুইটাই দেবো। যেটা কারণে আমি কি করেছি, ভগ্নাংশটাকে এক্স বাই ওয়াই ধরেছি। আমাকে এক্স এর মানও বের করতে হবে, ওয়াই এর মানও বের করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম, চলক দুইটা হলে সমীকরণ কয়টা লাগবে, 2টা লাগবে। তাহলে আমরা দেখি প্রশ্ন মতে প্রথমে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা লিখতে পারি লবের সাথে 5 যোগ করে, মানে এক্স বাই ওয়াই, এটা হচ্ছে আমার ভগ্নাংশ, এটা লবের সাথে যদি আমরা 5 যোগ করি, তাহলে ভগ্নাংশের মান হয়ে যায় কত, 2। এটা হচ্ছে প্রথম সমীকরণ। আবার হর থেকে 1 বিয়োগ করলে, মানে এক্স বাই ওয়াই হচ্ছে আমার ভগ্নাংশ, এখানে বলছে হর থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তখন এই ভগ্নাংশের মান হয়ে যায় কত, 1। আমরা দুইটা সমীকরণ কি পেয়ে গেছি আলাদা আলাদা, দুইটা লাইন, এই যে প্রথম লাইন থেকে প্রথম সমীকরণ পেয়েছি, দ্বিতীয় লাইন থেকে দ্বিতীয় সমীকরণটা পেয়েছি। এই দুইটা কি সবাই বুঝেছেন? জি স্যার। একবার একটু ভগ্নাংশটাকে, বুঝাই দেন। হ্যাঁ দেখেন দেখেন বলতেছি আমি, ভগ্নাংশটা আমার একটা ভগ্নাংশের লব আর হর দরকার। এখন আমাকে এখানে লব হরের সাথে কোনো সম্পর্ক বলে দেন, লব এত হলে হর এত হবে, বা লব হরের থেকে 2 বড় হবে, কোনো কিছুই বলে দেন। তাহলে আমাকে লবটাকে আলাদাভাবে ধরে নিতে হচ্ছে, হরটাকে আলাদাভাবে ধরে নিতে, আমি লবটাকে ধরে নিছি এক্স, হরটাকে ওয়াই, তাহলে ভগ্নাংশটা কি আসবে, এক্স বাই ওয়াই। তো প্রথম শর্তে আমাকে বলছে ভগ্নাংশের লবের সাথে যদি 5 যোগ করি, এই যে লব এক্স, এটার সাথে 5 যোগ করলে, এই যে লবের সাথে 5 যোগ করলাম, হর হরের মধ্যে আছে, তখন এটার মান হয়ে গেল 2। আবার হর থেকে যদি 1 বিয়োগ করি, এক্স বাই ওয়াই হচ্ছে আমার ভগ্নাংশ, এখান থেকে যদি আমি হর থেকে যদি 1 বিয়োগ করি, এটার মান হয়ে যাচ্ছে 1। এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে আমার সমীকরণ 2। এই দুইটা অংশ কি সবাই বুঝছেন? ইয়েস স্যার। এবার এবার আমরা যে কাজটা করব, প্রথম সমীকরণ থেকে আমরা এক্স এর মান বের করব, সেই মানটা আমরা দ্বিতীয় সমীকরণে বসাই দিব। একটু মনোযোগ দিয়ে দেখেন, লিখা টিখা বন্ধ করে সবাই মনোযোগ দিয়ে দেখেন। আমরা প্রথমে সমীকরণ 1 থেকে আমরা কি করতে পারি, এক্স প্লাস 5 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু 2। তাহলে ওয়াইটা ভাগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, কি হবে বলেন, গুণ হয়ে গেল। গুণ হয়ে যাবে। 5টা যোগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, তাহলে এক্স এর মানটা আমরা কি পাচ্ছি, এক্স সমান সমান কি পাচ্ছি, 2y মাইনাস 5। এটা হচ্ছে আমার 3 নাম্বার সমীকরণ। এখন প্রথম সমীকরণ থেকে আমি এক্স এর মানটা বের করেছি, এই এক্স এর মানটা এখন আমি কি করব, এই যে 2 নাম্বার সমীকরণে বসাবো, যে 3 এর মান 2 বসিয়ে দেখেন তো 2 নাম্বারে আমরা কি পাচ্ছিলাম, 2 নাম্বারে আমরা পাইছিলাম হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 1। এখন আমরা এক্স এর মানটা কত পাইছি, 2y মাইনাস 5 পেয়েছি না? তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় কি বসাতে পারি, 2y মাইনাস 5 বসাতে পারি। তখন আমরা এখানে এক্স এর জায়গায় 2y মাইনাস 5 বসাই দিচ্ছি, y মাইনাস 1 ইকুয়ালস টু 1। দেখেন তো এখন এই সমীকরণটাতে কি আর এক্স আর ওয়াই দুইটা আছে না, শুধু ওয়াই চলে আসছে, শুধু ওয়াই চলে আসছে না। এখন এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করব, এটা কোনাকুনি গুণ করি, বা এটা এই পাশে নিয়ে গেলে ওয়াই মাইনাস 1টা 1 এর সাথে গুণ আসবে, তখন 2y মাইনাস 5 ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1 হয়ে যাচ্ছে, বা 2y, ওয়াইটা এই পাশে চলে আসলে মাইনাস,
-1 5টা এই পাশে আসে মাইনাস আছে ওই পাশে চলে গেলে প্লাস, বা ওয়াই সমান সমান কি আসতেছে 4 আসছে। তো ওয়াই এর মান কত আসতেছে? তো ওয়াই এর মান যখন 4 আসবে, এই যে এক্স আছে আমরা 3 নং এ 3 এ ওয়াই এর মান বসিয়ে 3 নং এ ওয়াই এর মান বসিয়ে আমরা কি বের করতে পারবো? আমরা এক্স সমান সমান 2y - 5 পাচ্ছি। তাহলে ওয়াই এর মানটা কত? 4। তাহলে 2 × 4 - 5, 7 দুগুণে 8 বিয়োগ 5 সমান সমান এক্স এর মানটা 3 পাচ্ছি। তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম 3, ওয়াই এর মানটা পেয়ে গেলাম 4। সুতরাং ভগ্নাংশটি 3/, অঙ্কটা বুঝতে অনেকের সমস্যা হবে একটাই মাত্র কারণ, আমরা এখনো দুইটা সমীকরণ ধরে দুইটা চলক ধরে সমীকরণ সমাধানটা আমরা এখনো করিনি। আমরা একটা চলক ধরে করছি। এই বইয়ের এই অঙ্কটাতে একটু স্টার মার্ক দিয়ে রাখবেন। নেক্সট অফলাইনের ক্লাসে এই অঙ্কটা আবার আমি দেখাই দিব, ঠিক আছে? এবং ডাবল সমীকরণ মানে দুইটা সমীকরণ কিভাবে সমাধান করতে হয় দুইটা চলক থেকে, সেটারও আমি নিয়ম ওই দিন ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? তো এই অঙ্কটা নিয়ে যদি কারো সমস্যা থেকে থাকে স্টার মার্ক দিয়ে রাখেন। এটা অফলাইনের ক্লাসে যে কোনো ব্যাচে নেক্সট ম্যাথ ক্লাসে আমি দেখাই দিব আবার। শুধু অঙ্কটা এখন তুলে রাখেন, কারণ এই ধরনের অঙ্ক আমরা এর আগে কখনো করিনি। স্যার আমি অন্যভাবে করছি, তো আমি আপনার ইয়াতে দিছি, দেখেন তো। ঠিক আছে, আমি দেখছি। হবে, এটাও হবে, সেম জিনিসই তো হবে, এটাও হবে স্যার, কোনো সমস্যা নেই। আলিফ হাত তুলেছেন, বলেন। স্যার এখানে ম্যাথটা তো কথার সাথে মিলতেছে না, এখানে লবের সাথে 5 যোগ করলে 2 হবে বলছে যে। তো তুমি এখানে দেখো না, একটু লবের সাথে 5 যোগ করো, লবের সাথে 5 যোগ করলে কি আসে? 8। হচ্ছে না 2? ও আচ্ছা, এরকম ভাবে। তো আর কিরকম ভাবে হবে? সাবরিনা বলেন। স্যার পরীক্ষায় কি এরকম সমীকরণ 1 থেকে বসিয়ে 2 থেকে বসিয়ে আবার নাম্বারিং করবো? হ্যাঁ, অবশ্যই। অঙ্ক করার প্রসেসই এটা। এই ধরনের অঙ্ক থাকলে এটার প্রসেসই এটা। দুইটা সমীকরণকে 1 আর 2 নাম্বার দিয়ে হিসাব করতে হবে। যে কোনো একটা সমীকরণ থেকে এক্স বা ওয়াই এর মান বের করে সেটা অন্য সমীকরণে বসাতে হবে। এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। এটাকে কি বলা হয়? প্রতিস্থাপন অথবা সাবস্টিটিউশন মেথড। ঠিক আছে, ক্লাস 8 এর মেবি হচ্ছে 6 নাম্বার বা 7 নাম্বার চ্যাপ্টারে এই জিনিসটা আছে। এটাকে কি বলা হয়? প্রতিস্থাপন। ক্লাস 8 এর 6.1-এ এই অঙ্কগুলো আছে, কিভাবে সমাধান করতে হয়, ঠিক আছে? আইনান বলেন। স্যার ডান সাইডে কি লিখছেন এটা তো বুঝি নাই। কোনটা? ডান সাইডে যেটা লিখছেন। ডান সাইডে এই যে অংশটা, ইয়েস স্যার। এটা হচ্ছে যে এই যে ওয়াই এর মান 4 আসলো না, এখন আমরা এই যে 3 নাম্বার যে সমীকরণ আছে এটাতে ওয়াই এর মান বসাইছি, ওয়াই এর মান পাইছি 4, এক্স ইকুয়ালস টু 2y - x ইকুয়ালস টু 2y - এখানে ওয়াই এর মধ্যে যদি আমি 4 বসাই তাহলে 4 দুগুণে 8 বিয়োগ 5 সমান 3 আসে। এটা কি বুঝতে পেরেছি? ভগ্নাংশের লব, লবের মান? হ্যাঁ, এই এক্সটা তো হচ্ছে আমার লবের মান, ওয়াইটা তো হচ্ছে আমার হরের মান। আমি ওয়াই এর মান পাইছি 4, সেটা এখানে বসে এক্স এর মান পাইছি 3, তাহলে আমি লব পাইছি 3, হর পাইছি। আচ্ছা স্যার বুঝছি। লিখে নিয়েছেন সবাই? ইয়েস স্যার। স্যার এক্স সংখ্যক কলমের দাম x+2 সংখ্যক পেন্সিলের দামের সমান। প্রতিটি কলমের দাম 10 টাকা ও প্রতিটি পেন্সিলের দাম 8 টাকা হলে কলমের সংখ্যা কত ছিল? এটাও সহজ একটা অঙ্ক। যে আমাদের অলরেডি সব দেওয়া আছে।
আমরা ডিরেক্ট প্রশ্ন মতে, হ্যাঁ হয়েছে, দেখেছি আমি। প্রশ্ন মতে আমরা কি লিখি দেখো তো, এক্স সংখ্যক কলমের দাম x+2 সংখ্যক পেন্সিলের দামের সমান। প্রত্যেকটা কলমের দাম 10 টাকা, তাহলে একটা কলমের দাম 10 টাকা হলে এক্স সংখ্যক কলমের দাম কত আসবে? 10x। একটা পেন্সিলের দাম 8 টাকা, তাহলে x+2 সংখ্যক পেন্সিলের দাম কি আসবে? 8 × x+2। এবং বলছে এক্স সংখ্যক কলমের দাম x+2 সংখ্যক পেন্সিলের দামের সমান, তাহলে এই দুইটা দাম পরস্পর সমান হবে, সমান চিহ্ন বসিয়ে দিব, সমীকরণ তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে এক্স এর মান বের করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, মনে দিন। মাহি ঠিক আছে, সাবরিনা ঠিক আছে, মানহা ঠিক আছে, মাহমুদুর রহমান ঠিক আছে স্যার, ইনায়া ঠিক আছে, ওহি ঠিক আছে, জুবায়ের গুড, মাসুম মাহি গুড, শেরিনা ঠিক আছে, মুনফা ঠিক আছে, ওয়াজিহা ঠিক আছে, মুবাশিরা ঠিক আছে, সর্বোত্তমা ঠিক আছে, রিফাজ ঠিক আছে স্যার, শমিক ঠিক আছে, মুসাইবা ঠিক আছে, সুজস ভুল করেছেন, সুজস একটু দেখেন, রিদিমা, নওশাদ ঠিক আছে। আচ্ছা, এখানে সমীকরণটা কিভাবে এসেছে এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এটা বুঝতে কারো কোনো প্রবলেম না থাকলে এর পরেরটা কি, যে 10x সমান সমান এখানে গুণ করে দিলে 8x প্লাস 16, বা x এর পাশে 8x এখানে চলে আসলে 10x মাইনাস 8x ইকুয়ালস টু 16, 2x ইকুয়ালস টু 16, সুতরাং x ইকুয়ালস টু কত আসবে? 8 আসবে। x ইকুয়ালস টু কত আসবে? 8 আসবে। তাহলে x ইকুয়ালস টু 8 আসলে আপনার কাছে কলমের সংখ্যা কতটি ছিল? তাহলে x সংখ্যক কলম, সুতরাং কলমের সংখ্যা 8। ক্লিয়ার? ওকে, নেক্সট ম্যাথ তাহলে। এটা অলরেডি আপনাদের পরীক্ষায় আসছে, করেন এটা, এটা পরীক্ষার অঙ্ক। স্যার অ্যান্সার পাঠাইছি। তোমার অ্যান্সার দেখতেছি আমি, এই অবধি মধ্যি মধ্যি এমন করে বসে আছে। পরীক্ষার খাতায় এই স্পিড কই যায়? আর দিছি। মনে দিন। ঠিক আছে, স্যার দিছি। তাই এটা মনে হয় কোনো আরিফ, পরীক্ষা ছিলেন? হ্যাঁ এটা তো প্রথম মডেল টেস্ট সিরিজ। ইয়েস স্যার। জারিফ অ্যান্সার কত দিছো? জারিফ, মাশরুম হয় ঠিক আছে, সর্বোত্তমা ঠিক আছে, রিফাজ ঠিক আছে, ওয়াসিয়া গুড, মেহনাজ ঠিক আছে, সুজয় ধর ঠিক আছে, জুবায়ের ঠিক আছে। জুবায়ের বলো। স্যার এখানে কি মানে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করে দেখাবো নাকি জাস্ট কয়টা মৌলিক সংখ্যা এটা লিখবো? কতটি, এটা অ্যান্সারে লিখলে হয়ে যাবে। কি কিটা তো লেখার দরকার নেই। না, এটা না লিখলো হবে। আচ্ছা। জারিফ, আমার কথা শোনো না? তার ওইটা অন্য একটা অঙ্কের উত্তর ছিল, ভুল কেন হয়েছিল। অন্য একটা অঙ্কের উত্তর দিছো? এইটা দিছি, তুমি অন্যটা দিবা কেন? স্যার আগে ছিল, এটার না। আচ্ছা, আগের কোন অঙ্কের? স্যার 24 নম্বরের, স্যার ভুল হয়েছে। রিদিমা, অ্যান্সার দাও। মামুদ ঠিক আছে,
তানজিম ঠিক আছে, ওহি ঠিক আছে, মুসাইবা হয় নাই, মৌফা হয় নাই। মৌফা 23 কোথা থেকে পাইছো? 23টা সংখ্যা, সংখ্যা দিছে তোমাকে 4টা, তুমি 23 কোথা থেকে পাইছো? মৌফা, ইয়েস স্যার। বললাম যে তোমাকে সংখ্যা দিছে হচ্ছে এখানে 4টা ক্রমিক বিজোড় সংখ্যা, তুমি 23 পাইছো কোথা থেকে? 23টা সংখ্যা কোথা থেকে পাইছো? স্যার এক্স এর মানের সাথে 2 যোগ করছি। এক্স এর মান কিভাবে, কত আসছে? 21। কিভাবে 21 আসছে দেখি আমাকে বলো তো, প্রশ্ন মতে দিয়ে কি লিখছো? x+2 plus x+4 plus x+6 equal to 176। তারপরে 4x plus 12 plus 176। তারপরে হচ্ছে গিয়ে 176টাকে 12 দিয়ে বিয়োগ করছি, 164 বার হয়েছে, এটার সাথে আবার 4 ভাগ করছি, তো 21। 164কে 4 দিয়ে ভাগ করলে 21 আসে? সরি স্যার, 41 আসে। তাহলে এই সমীকরণটা শিখে, এই সমীকরণটা যে শিখাইলাম আমি, এটা কি স্যার মানে বলো, এটার কোনো লাভ আছে? পুরোটা সমীকরণ করে সেখানে ভাগে তুমি 21 লিখে বসে আছো। স্যার 41 আছে, ভুল বাসাতে ভুল করে ফেলেছে। ভুলবশত ভুল করে ফেলছেন? হ্যাঁ। এই ভুলবশত ভুলের মাসুল অনেক বেশি করে দিতে হবে, বুঝতে পারছি? এই ভুলগুলো করেন না। এত কষ্ট করে অঙ্ক করতেছেন, এত বড় বড় অঙ্ক করে লাস্ট লাইনে একটা ভুলের কারণে, একটা ছোট্ট ভুলের কারণে আপনার অঙ্কতে 0 পাচ্ছেন, একটা নাম্বারই অঙ্কে দিবে না। আইনান বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আপনি যে একটা অঙ্ক করেছিলেন 6 নাম্বারটা, যে বালিকাকে দিছে 50 পয়সা, বালককে দিছে 1 টাকা, তারপর দুজনকে 15 টাকা করে দিছে, 24 জন বালক বালিকাকে টাকা দিছে। হুম, বলেন না। স্যার স্যার ওখানে লিখছিলেন না 50 টাকা সমান 0.0, না 0.5 x পয়সা। স্যার 50 ওখানে পয়সা সমান 0.5 টাকা লিখছি, বলেন। স্যার ওখানে 0.5 লিখছিলেন না, ওখানে 0.5 x থেকে এক্স বিয়োগ করে -0.5 x কেমনে আনছিলেন? এটার সহগ কত, এক্স এর সহগ কত? 0.5। এটারই নেই 0.5, পরেরটার কত? 1। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে কত আসে? 0.5। তো 0.5 আসলে 1-এর আগে মাইনাস আছে, তাই -0.5। স্যার বুঝছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে এখন 3টা সংখ্যা তো আমরা পেয়ে গেছি, 4টা সংখ্যা পেয়ে গেছি। এখন এই 4টা সংখ্যার মধ্যে কয়টা মৌলিক বের করতে হবে? তাহলে 41, 43, 47, 3টা মৌলিক সংখ্যা, উত্তর আসবে 3টি। উত্তর কতটি? 3টি। ক্লিয়ার? কি দিয়েছে? একটি কলম ও একটি বইয়ের দাম এক হচ্ছে 85 টাকা। কলমটির দাম 15 টাকা বেশি ও বইটির দাম 4 টাকা কম হলে কলমটির দাম বইয়ের দামের কি হতো? দ্বিগুণ হতো। কলমটির দাম কত বা একটি কলমের দাম কত বের করতে? দেখি এটা ট্রাই করেন সবাই।
মইনুদ্দিন পাঠাও নাই অ্যান্সার? জি স্যার। অ্যান্সার পাঠাও নাই এটার? না কেন? স্যার, করি নাই। মিলে নাই? মিলে নাই? না স্যার, চেষ্টা করছি। এখন চেষ্টা করো। ওকে, এটা একটু দেখেন সবাই। 2-3 জন মনে হয় উত্তর দিয়েছেন। মাশরুম মাহি অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। রিফাজ গুড, গুড। শ্রমিক ঠিক আছে, আফিফা ঠিক আছে, জুবায়ের ঠিক আছে, রিদিমা আগের অ্যান্সার এখনো। আচ্ছা, একটু দেখেন। শাকির ঠিক আছে, ঠিক আছে। একটি কলম ও একটি বইয়ের দাম একত্রে 85 টাকা। তাহলে একত্রে যদি 85 টাকা হয়ে থাকে, তখন আমরা ধরে নিতে পারি কলমের দামটা আমরা ধরে নিই এক্স। যেহেতু আমাদেরকে কলমের দাম বের করতে হচ্ছে, কলমের দামটা এক্স ধরি। সুতরাং বইয়ের দামটা কি আসবে? দুইটার দাম একসাথে যেহেতু 85, তাহলে একটা যদি এক্স আসে, আর একটা আসবে কি 85 মাইনাস এক্স, এই টাকা। এই অংশটা কি আমরা বুঝছি? এরপর আমরা চলে যাব প্রশ্ন মতো। প্রথম লাইন থেকে যে দুইটার দাম একত্রে 85 টাকা, সেখান থেকে আমরা দুইটার দাম ধরে নিয়েছি, একটা হচ্ছে এক্স আর একটা 85 মাইনাস। এখন বলেছে কলমটির দাম 15 টাকা বেশি হলে, তাহলে কলমের দাম 15 টাকা বেশি মানে কি? কলমের দাম এক্স টাকা, সেটার সাথে 15 টাকা বাড়ায় ফেলাম। ও বইটির দাম 4 টাকা কম হলে, মানে 85 মাইনাস এক্স, এখান থেকে আবার দাম কমে যাবে কত? 4 টাকা। কমে গেলে কলমটির দাম বইয়ের দামের দ্বিগুণ হবে। কলমের দাম কি আসবে? কলমের দামটা আসবে এই বইয়ের দামের দ্বিগুণ, এই পুরা বইয়ের দামের দ্বিগুণ আসবে, 2 গুণ হবে। ব্যাপারটা বুঝেন? আমি আবারও বলতেছি যে কলম ও বইয়ের দাম 85 টাকা, তো কলমের দাম এক্স, বইয়ের দাম 85 মাইনাস এক্স। তো কলমটির দাম 15 টাকা বেশি, কলমের দাম 15 টাকা বেশি মানে কি এক্স এর সাথে 15 যোগ করে দিছি, 15 টাকা বাড়াই দিছি। আর বইটির দাম 4 টাকা কম, বইটির দাম 85 মাইনাস এক্স, সেখান থেকে আরো 4 টাকা কমাই দিলে কলমের দামটা হবে বইয়ের দামের দ্বিগুণ। এই বইয়ের দাম পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। কলমের দাম কত? তাহলে আমরা এখান থেকে এখন এক্স এর মান বের করবো। এক্স প্লাস 15 সমান সমান 2 গুণ, আমরা ফার্স্টে এই ব্র্যাকেটের কাজ শেষ করে ফেলবো। ব্র্যাকেটের কাজ কি? 85 মাইনাস এক্স মাইনাস, যেটা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়ে যায়। ফার্স্ট ব্র্যাকেট 85 মাইনাস এক্স মাইনাস, বা এক্স প্লাস 15 সমান সমান 2 গুণ 85 থেকে 4 বিয়োগ করলে কত? 81 মাইনাস। এবারে কি করতে হবে? 2 এর এই ব্র্যাকেটের ভিতরে কাজ তো শেষ, আর তো বিয়োগ করা যায় না, তাহলে এবার গুণ করে দিব। বা এক্স প্লাস 15 সমান 2 দিয়ে 81 গুণ করলে 162 মাইনাস 2x।
বা এবার 2x মাইনাস আছে, এটা এই পাশে নিয়ে আসি, তাহলে x এর সাথে এই 2x যোগ হয়ে যাবে। আর 15 এই পাশে প্লাস আছে, ওই পাশে নিয়ে যাই, তাহলে ওই পাশ থেকে 15 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বা 3x বা থ্রাইস x সমান সমান 147। সুতরাং x সমান কি আসবে, 147 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু কত, 49। তাহলে আমার কলমের দাম কত? সুতরাং কলমের দাম জোবাইর বলো। স্যার 85 মাইনাস এক্স, এটা ব্র্যাকেটের ভিতরে আছে তো, মানে এটা পুরোটার সাথে -4, মানে -4 করব। তো স্যার ব্র্যাকেটের হ্যাঁ, ভিতর মাইনাস, এটা গুণ করতে হবে না? প্লাসে মাইনাসে কোন মাইনাস ব্র্যাকেটের করে। ভিতর মাইনাস? ওটা তো সামনে থাকলেই না করতাম, পরে থাকলে তো কখনো করবো না। পরে থাকলে কেন? যদি এই মাইনাসটা এটা সামনে থাকতো তখনই না মাইনাসটা এটার সাথে গুণ আসতো। এই মাইনাসটা তো পরে, পরেরটা তো কোনোদিন আগেরটার সাথে গুণ হবে না। ক্লিয়ার? অ্যান্সার 49। হ্যাঁ, 49। স্যার ওকে, গুড। আচ্ছা, আমাদের আজকে লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্ক আমাদের ক্লিয়ার? সবাই লিখে নিয়েছেন? তামিমা লিখছো? স্যার আর একবার বুঝাই দেন। তামিমা একটু খাতাটা তুলে দেখাও তো দেখি লিখছো কিনা এটা। তামিমা এই অঙ্কটা লিখছো? বুঝি নাই, আনমিউট করে বলো। ইয়েস স্যার, লিখছি। হ্যাঁ, খাতাটা একটু তুলে দেখাও ক্যামেরার সামনে। কোথায় দেখি? গুড, থ্যাংক ইউ। সবাই লিখছেন? হ্যাঁ, দেখছি দেখছি দেখছি, ঠিক আছে, হয়েছে। সর্বোত্তম বলেন। স্যার আর একবার বুঝাই দেন কোন জায়গা থেকে বুঝাবো? ফার্স্টের থেকে। পাঁচটার থেকে আপনি বলেন। একটা কলম একটা বইয়ের দাম একত্রে 85 টাকা, কি করব আমি? দুইটার দাম একত্রে দেওয়া আছে। হুম, এই যে, আবার মিউট করে ফেলছে। বলো কি করব? দুইটা, যে কোনো দুইটা জিনিসের দাম একসাথে দেওয়া আছে, তখন কি করি আমরা? যোগ। যে আবার বলছি, দুইটা জিনিসের দাম একত্রে দেওয়া আছে, এখন ওই দুইটা জিনিসের দাম বের করতে হবে, তখন কি করি আমরা? স্যার বুঝতেছি না। আমরা যখন দিয়েছিল যে একটা ক্লাসে বালক বালিকার মোট সংখ্যা 24 জন, কি করছিলাম আমরা বলেন তো? একটা ক্লাসে বালক বালিকার সংখ্যা 24 জন ছিল, আমরা সেখান থেকে বালিকার সংখ্যা বের করার জন্য কি করছিলাম? বিয়োগ। প্রথমে তো কিছু একটা ধরে নিছি, বিয়োগ তো পরে করছি। প্রথমে কি ধরে নিছি, যে কোনো একজনকে, দুইটার মধ্যে যে কোনো একটাকে এক্স ধরে নিছি, তাই তো? হ্যাঁ। তো এখানে কলম আর বইয়ের দাম একত্রে 85 টাকা। তো আমাকে দুইটার দামের মধ্যে 85 টাকা যোগফল দেওয়া আছে, আমি যে কোনো একটার দাম এক্স ধরবো। তাহলে একটার দাম যদি ধরো 30 টাকা হয়, তাহলে আরেকটার দাম কি আসবে? 85 থেকে 30 টাকা বিয়োগ করলে আরেকটার দাম পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে। হ্যাঁ। দুইটা জিনিসের দাম 85 টাকা, এর মধ্যে একটা যদি 30 টাকা হয়, আরেকটার দাম কি আসবে? 85 বিয়োগ 30, তাই কি না? হুম, তাহলে আমরা যদি কলমের দাম এক্স টাকা ধরি, তাহলে বইয়ের দামটা কি আসবে? 85 থেকে ওই কলমের দামটা বিয়োগ করে দিব, এক্স টাকা বিয়োগ করে দিব। বুঝা গেছে? জি স্যার। এখন কলমের দামটা কেন এক্স ধরছি, আমাকে কলমের দাম কত বের করতে হবে। আমি যদি বইয়ের দামও এক্স ধরতাম, অঙ্কটা হতো, কোনো সমস্যা নাই। তুমি বইয়ের দামও এক্স ধরতে পারো, কলমের দামও এক্স ধরতে পারো, যেটার দামই এক্স ধরবা অন্যটার দাম 85 মাইনাস এক্স হয়ে যাবে। উল্টাটা ধরলেও উত্তর সেমই আসবে। তখন এক্স এর মানটা হয়তো অন্য আরেকটা আসবে, তখন কলমের দাম আলাদা করে বের করে নিতে হবে। এটার কারণে আমি কলমের দাম বের করতে বলছে দেখে কলমের দামটাকে এক্স ধরে নিয়েছি। তাহলে বইয়ের দাম কত? 85 মাইনাস। এই পার্টটা ক্লিয়ার? জি স্যার। এবার তোমাকে পরের লাইনে কি বলছে, কলমের দাম 15 টাকা বেশি, তাহলে কলমের দাম 15 টাকা বেশি, কলমের দাম আমি এক্স ধরছি।
তাহলে 15 টাকা বেশি হলে তখন কি করব, এক্স এর সাথে 15 যোগ করে দিচ্ছি, যে এক্স এর সাথে 15 যোগ, কলমের দাম 15 টাকা বেশি। আর বইয়ের দাম 4 টাকা কম, তাহলে বইয়ের দাম 85 বিয়োগ এক্স, সেখান থেকে আরো 4 টাকা কমাই দিই। দিলে বলছে কলমটির দাম, এই যে বাড়ানো আর কমানোর পরে যে কলমের দামটা আসতেছে, সেই কলমের দামটা কি বইয়ের দামের দ্বিগুণ, তাহলে এই বইয়ের দামের দ্বিগুণ মানে এটাকে 2 দিয়ে গুণ করে দিব। সমীকরণটা বুঝছো? জি স্যার। এরপর তো সহজ জিনিস, এই যে 4টা বিয়োগ করতে হবে, ব্র্যাকেট তুলে দিচ্ছি এখান থেকে। আর তারপর পারবো তো স্যার, বুঝি নাই? তারপর পারবো। ঠিক আছে, ওকে, তাহলে লাস্ট ম্যাথ। 50টি মুদ্রার মান 18.25 টাকা হলে তাদের মধ্যে 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা থাকলে কোন প্রকারের মুদ্রা কয়টি আছে? তাহলে স্যার মোট মোট মুদ্রা কয়টি? সর্বোত্তম বলো, মোট মুদ্রা কয়টি? ওহি প্লাস মাইনাসে কিছু একটা ভুল করছেন দেখেন। 50টা। তো 50টা, তাহলে কি করব, আমি কি ধরে নিব? আমি ধরে নিব যে 50 পয়সার মুদ্রা আছে, 50 পয়সার, যেহেতু কোন প্রকারের মুদ্রা কতটি আছে আমাকে দুইটাই বের করতে হবে, তাহলে আমি যে কোনো একটা ধরে নিই। 50 পয়সার মুদ্রা আছে কয়টা ধরে নিব, এক্সটি। তাহলে 25 পয়সার মুদ্রা আছে কয়টি, কি লিখবো? 50 মাইনাস এক্সটি। 50 মাইনাস এক্স। এখন মোট আছে 18.25 টাকা, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রশ্ন মতে তোমার কাছে 100 টাকার যদি 10টা নোট থাকে, মোট কত টাকা আছে তামিমা বলো তো? 100 টাকার 10টা নোট আছে তোমার কাছে, তাহলে তোমার কাছে কত টাকা আছে? তামিমা কি চিন্তা করতেছো, 100 টাকার 10টা নোট আছে তোমার কাছে, তাহলে কত টাকা আছে? একশো টাকার 10টা মুদ্রা। 100 টাকার মুদ্রা হয় নাকি, 100 টাকার 10টা নোট আছে তোমার কাছে। এক 100 হাজার টাকা, টাকা 1000 টাকায় কিভাবে বের করছো? গুণ করে। 100কে 10 দিয়ে গুণ। এখন দেখো তোমার কাছে 50 পয়সার মুদ্রা আছে এক্সটি, তাহলে একটা মুদ্রা থাকলে তোমার কাছে 50 পয়সার ছিল, এক্সট্রা মুদ্রা থাকলে তোমার কাছে মোট কত পয়সা আছে? 50 পয়সা আছে। এই লাইনটা কি বুঝতেছো? 100 টাকার একটা নোট থাকলে 100 টাকা, দুইটা নোট থাকলে 200 টাকা, তিনটা নোট থাকলে 300 টাকা, চারটা নোট থাকলে 400 টাকা, গুণ করতেছি। তাহলে একটা কয়েন যদি থাকে, 50 পয়সার একটা কয়েন থাকলে হচ্ছে তোমার কাছে কি আছে, 50 পয়সা আছে। দুইটা কয়েন থাকলে 100 পয়সা, তিনটা কয়েন থাকলে 300 পয়সা। এখন এক্সট্রা কয়েন আছে, তাহলে তোমার কাছে কি আছে, 50 পয়সা আছে মোট। এই পার্টটা কি সবাই বুঝছো? ইয়েস তামিমা স্যার। বুঝছো? স্যার এখন একটু আবার বুঝাই দেন। তোমাকে আমি বললাম যে তোমার কাছে একটা কয়েন যদি থাকে, একটি পয়সার একটি পয়সার মূল্য 50 পয়সা, মানে তোমার কাছে একটা পয়সা থাকলে সেটার মূল্য হচ্ছে 50 পয়সা। তাহলে এক্সটি পয়সার টোটাল মূল্য কত আসবে বলো তো, রিদিমা বলো। 50x। সেটাই তো বলছি এতক্ষণ ধরে, যে আমার কাছে 50 পয়সার মধ্যে যদি এক্সট্রা থাকে তাহলে মোট কত আছে আমার কাছে, 50x। আবার 25 পয়সার মুদ্রা আছে এতটি, তাহলে 25 পয়সার মোট মানটা কত আসবে, 25 গুণ 50 মাইনাস এক্স। এটা হচ্ছে 25 পয়সার কয়েন দিয়ে কত টাকা আছে আমার কাছে, এটা হচ্ছে 50 পয়সা কয়েন দিয়ে। সবগুলোকে যোগ করে দিলে আমাকে বলছে 18.25 টাকা। এখন এখানে সব আমি হিসাব করছি 25 পয়সা 50 পয়সা, তাহলে এই পয়সাটাকেও আমি টাকাতে নিয়ে যাই। 18.25 পয়সাকে টাকায় নিলে 1825 পয়সা হয়ে যাবে। তাহলে দেখ, এখানে পয়সা, এখানে পয়সা, এখানেও পয়সা। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস স্যার। স্যার স্যার আরেকটু বুঝিয়ে দেন। তামিমা বলো, একটা পয়সার মূল্য কত পয়সা আসতেছে তোমার কাছে, একটা কয়েন থাকলে তোমার কাছে কত পয়সা আছে?
একটা তাহলে 50 পয়সা। হ্যাঁ, একটা 50 পয়সা থাকলে তোমার কাছে মোট কত পয়সা আছে? 50 পয়সা আছে। এরকম যদি 50 পয়সা। থাকে তখন সেটা কি আসবে? 50x পয়সা এক্স আসবে। গুণ 50। এখন তোমার কাছে একটা পয়সা আছে, একটা পয়সার মূল্য হচ্ছে 25 পয়সা। তাহলে এরকম করে তোমার কাছে 50 মাইনাস এক্সট্রা পয়সা আছে। তাহলে তোমার কাছে মোট কত আসবে? কি করবা? 25 গুণ 50 মাইনাস এক্স, এটাই হবে। Yes, sir. Yes, sir. এখন এই দুইটা মিলে 50টা মুদ্রা, এখানে আছে এক্সট্রা, এখানে আছে 50 মাইনাস এক্সট্রা, এই দুইটা মিলে মোট যে পরিমাণটা আসলো সেটা বলছে 18.25 টাকা। তো এটা হিসাব করছি আমি পয়সায়, এটাও আমি হিসাব করছি পয়সায়। তাহলে পয়সা আর পয়সা যোগ করলে তো সামনে সমান ছিল, ওই পাশে তো আর টাকা বসাইতে পারবো না, ওই পাশে কি বসাইতে হবে? পয়সার মানি বসাইতে হবে। Yes, sir. তাহলে 18.25 টাকাকে পয়সায় নিলে কত আসবে? 100 দিয়ে গুণ করে দিব, 1825 পয়সা আসবে। ক্লিয়ার ব্যাপারটা? Yes, sir. এখন এখান থেকে এক্স এর মান বের করো। তার মানে কি, এক্স এর মান আসছে 23, তাহলে 50 পয়সার মুদ্রা আছে কতটি? স্যার এক্সট্রা মানোটা কত লিখেছেন? 23। স্যার আনসার কি আপনার কাছে কোন প্রকারের মুদ্রা কয়টি আছে? তাহলে এক্স এর মান কি ধরছেন আপনি সেটা দেখেন। আপনাকে তো দুইটাই বের করতে হবে। এক্স এর মান কি ধরছেন? আফিফা, জি স্যার। আপনি এক্স এর মান কি ধরছেন বলেন না? ক্লিয়ার হয়েছে সবার? নবীন বলেন। স্যার এই ক্লাসটার ভিডিও লিংক কি হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে? হ্যাঁ, দিয়ে দিব, রাতের মধ্যে পেয়ে যাবেন। ওকে। লেখা হয়েছে সবার? স্যার এক মিনিট।
টেরিনা হাত তুলেছেন, বলেন। স্যার আজকে তো জ্যামিতির তথ্য পড়ানোর কথা ছিল না? না, এটাতেই তো শেষ হয়ে গেছে, এখন কি করবেন? আরো 2 ঘন্টা ক্লাস করবেন?